কোনো বিধি নিষেধ না থাকায় ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে ব্যাংকগুলো। আমানতের চেয়ে ঋণের সুদ বেশি বাড়ানোয় বাড়ছে সুদহারের ব্যবধান বা স্প্রেড। কোনো ব্যাংকের আমানত ও ঋণ সুদহারের ব্যবধান 9%-এর ওপরে। এই প্রবণতার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। যদিও ব্যাংকার বলছেন, কাগজে কলমে সুদহারের ব্যবধান বেশি দেখালেও প্রকৃত স্প্রেড কম। দুর্বল এবং সবল ব্যাংকের মধ্যে অসম প্রতিযোগিতায় সুদহারের কাঙ্ক্ষিত সীমার অনেক উপরে। এটি কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সুদহারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হয় বছর দেড়েক আগে। ঋণ ও আমানতের সুদহার নির্ধারণের বিষয়টি ছেড়ে দেওয়া হয় বাজার ব্যবস্থার উপর। একই সাথে স্প্রেড 4%-এর মধ্যে রাখার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়। ফলে ব্যাংকগুলো এখন ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে। ঋণের সাথে সামঞ্জস্য রেখে আমানতের সুদহার না বাড়ানোই বাড়ছে ব্যবধান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বরে ব্যাংকগুলো গড়ে 6.36% সুদে আমানত সংগ্রহ করলেও ঋণ দিয়েছে 12.14% সুদে। গড় ব্যবধান 5.78%। যদিও 8টি ব্যাংকের স্প্রেড 8%-এর উপরে, 7%-এর উপরে 6টি এবং 9টি ব্যাংকের সুদহারের ব্যবধান 6%-এর উপরে। ব্যাংকাররা বলছেন, সুদহারের যে ব্যবধান দেখানো হচ্ছে বাস্তবে এটি তার অনেক কম। যেটা কস্ট অফ ডিপোজিট আমরা যেটা ক্যালকুলেশন করি, অ্যাকচুয়াল যে রেটে আমরা বিভিন্ন ঋণ নিচ্ছি, আর যদি কস্ট অফ ফান্ড ক্যালকুলেশন করে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এখানে ইনক্লুড হয়, সেটা যদি আপনি অ্যাকচুয়াল স্প্রেড দেখেন, যেটা আপনি 6 দেখছেন, এটা কিন্তু যাই দেখবেন এটা 3% ম্যাক্সিমাম হবে। ডিপোজিটগুলো আমরা 3 মাসের নিচ্ছি এবং লোনগুলো আমাদের 5 বছর 6 বছর। প্রতি 3 মাস পর কিন্তু সুদগুলো, ডিপোজিটের রেটগুলো কিন্তু আপনার রিপ্রাইসিং করা হচ্ছে। অ্যাকচুয়াল যে আদায়, সেটা যদি আপনি যাই দেখেন 2%-এর বেশি কিন্তু কারো স্প্রেড নাই। আমি 11 বার ল্যান্ডিং করছি। আমি তো 14 রুপর, আপনি আমার বুক দেখেন, আমার 14 রুপর কোনো বই নাই, 13-14 রুপর কোনো বই নেই। আমি 10.5 ডিপোজিট নিচ্ছি, তো 10.5 ডিপোজিট নেই আর আপনি 14.5, যদি আমি 14 ধরি, আমার কত আছে এখানে মার্জিন? কত? 3.5। তো আমি এটা দিয়ে কেমনে করবো? আর তো কোথায় আমার 5, কোথায় আমার 8? আপনি তো এটা কোথাও একটা হিসাবের একটা সমস্যা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে সংকট চলছে। অনেক ব্যাংকের উপর আস্থা হারিয়েছেন সাধারণ আমানতকারীরা। দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে সবল ব্যাংকে রাখছেন তারা। এর সুযোগ নিচ্ছে ভালো ব্যাংকগুলো। তবে বাড়তি সুদহারের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও বিনিয়োগের উপর। এই ইন্টারেস্ট রেটের যে অভিজ্ঞতা, সেটা আসলে যারা বড়োয়ার তাদের উপরে পড়ে যাচ্ছে। এর মাধ্যমে অর্থনীতির আসলে খুব বেশি উপকার হওয়ার সুযোগ নাই। ঋণ প্রবাহ যদি কমে যায়, তাহলে সাথে সাথে যৌক্তিক হারে কিন্তু বিনিয়োগ কমে যাবে, এবং বিনিয়োগ কমে গেলে তখন কিন্তু উৎপাদনের উপরে অ্যাডভার্স ইফেক্ট বা নেগেটিভ ইফেক্ট আসে, এবং অর্থনীতি আসলে বিকশিত হওয়ার সুযোগটা কিন্তু আসলে পায় না। কিছু ব্যাংকের তারল্য সংকটকে কেন্দ্র করে অসম প্রতিযোগিতা চলছে এ খাতে। এটি কাটিয়ে উঠতে না পারলে আমানত ও ঋণ সুদহারের ব্যবধান কমিয়ে আনা সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যারা ঘুরে দাঁড়ানোর, তারা যদি লিকুইডিটি ক্রাইসিসটা ঘুরে দাঁড়াতে পারে, দ্যাট ইজ হাই কস্ট ডিপোজিট কালেক্ট করার থেকে তারা একটু বিরত থাকতে পারে, তবেই আলটিমেটলি একটা অসম প্রতিযোগিতাটা বন্ধ হবে, এবং এই যে রেট অফ ইন্টারেস্টের যে ব্যবধান, এটাও কমে আসবে এবং অবশ্যই স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে। সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দিলেও সুদহারের ব্যবধান সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।